তারা যদি বলে যে দলের এই পারফরমেন্সের জন্য বা পরাজয়ের জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী হয়, তাহলে 24-এ যে তৃণমূল কংগ্রেস 29টা আসন পেয়েছে তার কৃতিত্বও আমার। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আর যাদের আমাকে নিয়ে সমস্যা তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। মদন মিত্র থেকে শুরু করে অনুব্রত মণ্ডল বা তাপস চট্টোপাধ্যায় বা সম্প্রতি মুখ খুলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকেরই নিশানায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেরকম হিটলারের সঙ্গে তুলনা করেছেন, একাধিক নেতা নেত্রীরা তারা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তারা দল ছেড়েছেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পাল্টা মুখ খুলে এবার বলছেন যে আপনারা দলে ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে শোনাব। যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছেন। প্রথম কথা, মন্তব্যটা স্ববিরোধী। গতকাল কি বলেছেন তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। 4 মে যখন ওখানে হচ্ছে স্ট্যান্ডিং ওভেশন নিয়েছিলেন, 80 বছরের ওপরের যে এমএলএরা উঠে দাঁড়াতে হয়েছিল তাদের, আজ আপনার পিসি বলেছে স্ট্যান্ডিং ওভেশন দিতে, আপনার তো উচিত ছিল। ন্যূনতম লজ্জা যে নেই তার প্রমাণ হচ্ছে তখন স্ট্যান্ডিং ওভেশনটা নিয়েছিলেন। বার্ষিক যে বিপুল পরিমাণ সুদ, ব্যাংকের টাকা থেকে যে সুদ আসে, সেই সুদ কোথায়, কার জন্য খরচ হয়েছে? সেই সুদ কি সাধারণ কর্মীরা হচ্ছে তাদের জন্য খরচ হয়েছে? এমনি একটা 4 টাকার, প্রতি 4 টাকা স্পেন্ডিং এর 1 টাকা ওনার আকাশ ভ্রমণের জন্য ব্যবহার হয়েছে। ওনার প্রাইভেট ফ্লাইট কিনেছেন, হেলিকপ্টার কিনেছেন, টাকা দিয়েছেন পার্টির অ্যাকাউন্ট থেকে, তারপর আবার সেই কোম্পানিকেই হচ্ছে ভাড়া দিচ্ছেন পার্টির অ্যাকাউন্ট থেকে। মানি লন্ডারিং এর, মানি সাইফনিং এর নতুন ভিস্টা খুলেছেন। এটা তো আমরা জানতে চাই, আমাদের তো জানাতে হবে যে এই টাকা কি ভাবে হচ্ছে খরচ হলো, কার জন্য খরচ হলো। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন। শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। 26-এর ফলাফলের দায় মেনে নিয়ে এতদিন পদত্যাগ করা উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে যারা মনে করছেন আমাকে নিয়ে সমস্যা তারা ফিরে আসুন, সেই সাংসদ বিধায়করা 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দিচ্ছি। এটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার সঙ্গে এটাও বলেছেন যে তাদের পক্ষে আসা মুশকিল, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাটা একটা বাহানা, ছুতো। তাদের অধিকাংশ তো যাচ্ছেন বাঁচতে। আমার তো মনে হয় এবারই তো আসল পরীক্ষা। তো যারা এখন অভিষেক ছুতো করছিলেন অথচ ফিরবেন না, প্রমাণ হয়ে যাবে তারা কিন্তু অন্য কিছুর জন্য ওদিকে গেছে না, সেখানেও বুলি আওড়াচ্ছে। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন যে এরকম চ্যালেঞ্জ উনি বারবার করেন, উনি নিজেই চান না যে সবাই দলে ফিরে আসুক। শোনাবো। বহুবার এই ধরনের চ্যালেঞ্জ করেছিলেন। 19-এ বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতে উনি হাতের পাঞ্জা নাকি কেটে দেবেন। তারপরে বলেছিলেন দুর্নীতির যদি কোনো চার্জ বা ওনার বিরুদ্ধে কিছু আসে তাহলে উনি নাকি ফাঁসির মঞ্চ, কাউকে কিছু করতে হবে না, উনিই ফাঁসির মঞ্চ বানাবেন এবং তার সেখান থেকে ফাঁসি নিয়ে নেবেন। সমস্ত কিছুই হয়েছে, কোনোটাই উনি করেননি। তো ওনার কথাটা কে বিশ্বাস করবে আমি জানি না, সেটা ওরা তৃণমূলের ভেতরের ব্যাপার। কে বিশ্বাস করে যাবে, কে যাবে না, কে অভিষেকের হাত ধরবে না, কে দিদির হাত ধরবে না, আমাদের জানা নেই। কিন্তু এটা কমসে কম আমি বলে দিচ্ছি যে ভোটের আগেও যেটা বলতাম যে তৃণমূলের শেষ পর্যন্ত পিসি আর ভাইপোই পড়ে থাকবে, আর কেউ থাকবে না, সেটা সত্যি হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন এবং তার আগে আজ সর্বদল বৈঠক, যে বৈঠকে এবার ডাক পেল এনসিপিআই, অর্থাৎ স্বীকৃতি পেতে চলেছে এনসিপিআই। আজ সকাল 11টায় এই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে, যেখানে বিদ্রোহী তৃণমূল সাংসদরা অর্থাৎ এনসিপিআইকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এ নিয়ে সংসদীয় মন্ত্রীর চিঠি। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং সর্বদল বৈঠকের আগে নরেন্দ্র মোদীর কাছে এনসিপিআইতে যোগ দেয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ ও দেশের জন্য একসঙ্গে কাজ করতে হবে, আপনারা এনডিএতে আসায় আমি খুশি বলেছেন প্রধানমন্ত্রী, দাবি সুদীপ বন্দ্যোপাধ্যায়।
লোকসভায় এনসিপিআই সাংসদদের বসার জন্য আলাদা ব্লকেরও ব্যবস্থা করেছেন স্পিকার। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন 20 জন সাংসদ এবং তারাই এবার ডাক পেলেন লোকসভার বাদল অধিবেশনে, আগে সর্বদল বৈঠকে। এটা একটা আলাদা পলিটিক্যাল ফরমেশন যদি হয়ে থাকে, মাননীয় স্পিকার যদি মান্যতা দিয়ে থাকেন, আমি আপনাদের থেকেই শুনছি। এটা লোকসভার ব্যাপার, কি হয়েছে জেনে জানবার চেষ্টা করব। কিন্তু এনসিপিআই এর সঙ্গে আমাদের তো কোনো সরাসরি সম্পর্ক নেই, কোনো যোগাযোগ নেই। মানে ব্যক্তিগত যোগাযোগ থাকতে পারে, রাজনৈতিক যোগাযোগ নেই। তো এটা পার্লামেন্টে মাননীয় স্পিকার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, মিটিংয়ে যদি ওরা ডাক পান, সেটা স্পিকার যেরকম মনে করেছেন সেরকম করেছেন। সীমান্ত এলাকায় বিএসএফকে দ্রুত ফেন্সিং এর কাজ শেষ করতে হবে। উপদ্রুত এলাকায় চাই ত্রিস্তরীয় ফেন্সিং, প্রয়োজনে আরও আধুনিক যন্ত্র আনতে হবে। সূত্রের খবর, অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এই সমস্ত নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উঠে এসেছে চিকেন নেকের নিরাপত্তার প্রসঙ্গ। অনুপ্রবেশ ঠেকানো মোদী সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে ভোটের আগে এই কথা বারবার বলে এসেছেন বিজেপির নেতারা। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই এবার রাজ্যে এসে সীমান্তবর্তী নানান সমস্যা নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে চিকেন স্নেকের পাশাপাশি আলোচনা হলো ত্রিস্তরীয় ফেন্সিং নিয়েও। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ওপর সবসময় নজর থাকে চীনের। আবার বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন কট্টর ভারত বিরোধিতা শুরু হয়, তখন ছাত্র নেতা থেকে শুরু করে কট্টরপন্থী নেতাদের মুখে শোনা গেছে চিকেন স্নেককে আলাদা করার হুমকি। আমরা 7 সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। ফলে স্বাভাবিকভাবেই চিকেন স্নেকের নিরাপত্তা বাড়ানোর দিকেও নজর দিতে হয়েছে মোদী সরকারকে। এদিন উত্তরকন্যার বৈঠকে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সূত্রের খবর, চিকেন স্নেককে কেন্দ্র করে পরিকাঠামো বাড়াতে অতিরিক্ত জমির প্রয়োজন জানিয়েছে এসএসবি আইটিবিপি। পশ্চিমবঙ্গে বাড়তে পারে সেনা ছাউনির সংখ্যা, সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে এই বৈঠকে। ভারতবর্ষের চিকেন নেক নিয়ে অবাঞ্ছিত হুঁশিয়ারি কটাক্ষ উড়ে এসেছে প্রায়শই। তাই চিকেন নেক নিয়ে বাড়তি সতর্কতা। চিকেন নেকের সুরক্ষা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন। সেই চিকেন নেক নিয়ে চিকেন নেকের অদূরে বসেই উত্তরকন্যায় কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকেন নেকের ক্ষেত্রে এসএসবি এবং আইটিবিপি তারা জমি চাইছেন। এখন এই চিকেন নেকটা বরাবরই একটা খুব সেন্সিটিভ লোকেশন, সরু জায়গাটা, কিন্তু কারণ হিম্মত হয়নি এটাকে কেটে দাও। এয়ারফোর্স এটা খুব লিডিং রোল এখানে প্লে করবে, যে বাগডোগরা থেকে হোক, এই সব জায়গা থেকে যে এয়ার ফরমেশন আমাদের আছে সেটা বড়ভাবে এই জায়গাটাকে সার্ভেলেন্সে রাখবে। উত্তরকন্যায় অমিত শাহর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ এবং এনআইএ ডিজি, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজি উত্তরবঙ্গ এবং অন্যান্যরা। ক্ষমতায় এসে ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে বিপুল পরিমাণ জমি হস্তান্তর করেছে বিজেপি সরকার। সেই ফেন্সিং এর কাজ যাতে দ্রুত শেষ করা যায়, এদিনের বৈঠকে সেই বিষয়ের উপরই জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, সীমান্ত এলাকায় বিএসএফকে দ্রুত ফেন্সিং এর কাজ শেষ করতে হবে। এর জন্য প্রয়োজনে আরও আধুনিক যন্ত্র আনতে হবে। উপদ্রুত এলাকায় চাই ত্রিস্তরীয় ফেন্সিং। অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করতে হবে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ জমায়েত দেখলে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেই অবৈধ জমায়েত সরাবে। যে অনুপ্রবেশকারীরা গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে এই পশ্চিমবঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট নীতি কার্যকর করতে হবে এবং সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে, স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে তুলতে হবে বিএসএফ, এসএসবিকে।
এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে ডিফেন্স নিয়ে কোনো কাজ হবে না, অফেন্সিভ ফর্মেশন আমাদের, অফেন্সিভ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো একটা বড়োভাবে রিহ্যাবিলিটেশন করা দরকার। আমাদের ডেমোগ্রাফিটা ওখানে দেখা উচিত এবং আমাদেরকে সেইভাবে একটা রিহ্যাবিলিটেশন করা দরকার যেখানে আমরা আমাদের যাদের উপরে আমরা ভরসা করি তাদেরকে যেন ওখানে ডিপ্লয় করা হয়। উত্তরকন্যায় বৈঠকের পাশাপাশি এদিন ফুলবাড়ির জুমাগাছে বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ক্যাম্পে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিত শাহ লিখেছেন, শিলিগুড়ি করিডর যা পূর্ববর্তী সরকারগুলোর আমলে অনুপ্রবেশের করিডরে পরিণত হয়েছিল, এখন একটি সুরক্ষিত সীমান্তের সমার্থক হয়ে উঠছে। মোদী সরকার শুধু সীমান্তে ওয়াচ টাওয়ারের সংখ্যাই বাড়ায়নি, বরং সেগুলিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করে সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী এবং দুর্ভেদ্য করে তুলেছে। সীমান্তবর্তী সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি এদিন রাজ্যে বিএনএসএ প্রয়োগ এবং গুন্ডা দমন আইনের বাস্তবায়ন নিয়েও বৈঠক করেন অমিত শাহ। শিবাশিস মৌলিক, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। আপনার আমার দান করা রক্ত মোটা টাকায় পাচার হচ্ছে ভিন রাজ্যে। স্বাস্থ্য দপ্তরের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। একটি ব্লাড ব্যাংকে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি রক্ত কারবারের সঙ্গে জড়িত ব্লাড ব্যাংকগুলির লাইসেন্স পাকাপাকিভাবে বাতিল করার সুপারিশ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছে তদন্ত কমিটি। রক্তের স্টক মেলাতে গিয়ে চোখ কপালে উঠেছে স্বাস্থ্যকর্তাদের। ভিন রাজ্যে 4,15,00,000 টাকার বিক্রি করা হয়েছে এফএফপি বা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। সরকারকে অন্ধকারে রেখে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে কোটি কোটি টাকায় ভিন রাজ্যে পাচার হয়ে যাচ্ছে রক্ত এবং প্লাজমা। স্বাস্থ্য দপ্তরের তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। অথচ প্রয়োজনের সময় জীবনদায়ী রক্ত পাচ্ছেন না রোগীরা। সরকারি হোক বা বেসরকারি, ব্লাড ব্যাংকে গেলেই শোনা যাচ্ছে একটাই কথা, ডোনার আনলে তবেই মিলবে রক্ত। ব্লাড ব্যাংকে কি বললো আপনাদের? রক্তদাতা পাঠান লেখা আছে এখানে। তা কেন, মানে কারণ কিছু বলছে? কারণ কিছু বলেনি আমাদেরকে, খালি স্ট্যাম্প মেরে দিয়েছে, এটাই বাস। আপনার কি খুব রেয়ার কোনো গ্রুপের রক্ত দরকার? না, এ পজিটিভ। লিভারের পাশে ইনফেকশন হয়েছে, ওই ইনফেকশনের জন্য আমি শ্রীরামপুর ওয়ালসে ভর্তি ছিল, ওখান থেকে এইখানে রেফার করেছে। ভেতরে গেলাম, গিয়ে বললো আপনার এতে হবে না, আপনার ডোনার লাগবে, কার্ডে হবে না। আমার ক্রেডিট কার্ড, আমার তো ব্লাড দরকার। তো এখন বর্তমানে ডাক্তারবাবু একটা বলেছে, হাসপাতাল বলছে কার্ডে হবে না, ডোনার আনতে হবে, তাহলে হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রক্ত পাচারের এই বেআইনি কারবারে শামিল রাজ্যের অন্তত 7টি বেসরকারি ব্লাড ব্যাংক। তার মধ্যে 4টি বেসরকারি ব্লাড ব্যাংকের বেআইনি রক্ত ব্যবসার যাবতীয় নথি বাজেয়াপ্ত করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 23শে জুন দক্ষিণ কলকাতার পদ্মপুকুরের হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের রক্তের স্টক মেলাতে গিয়েই প্রথম নজরে আসে এই অনিয়ম। দেখা যায় শুধুমাত্র চলতি বছরের প্রথম 6 মাসেই ভিন রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাংকে প্রায় 6 কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি করেছে দক্ষিণ কলকাতার এই ব্লাড ব্যাংক। এর মধ্যে পিআরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা বিক্রি হয়েছে 22,314 ইউনিট বা 7,800 লিটার, যার বিক্রয় মূল্য 1,68,95,700 টাকা। এছাড়াও 3টি বহুজাতিক সংস্থাকে 4,15,18,623 টাকায় বিক্রি করা হয়েছে 31,190 ইউনিট বা 6,300 লিটার প্লাজমা। হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংককে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলেই খবর স্বাস্থ্য ভবন সূত্রে। পাচার না, এটা আপনি যেটা বলছেন পাচার, এটা পাচার না, এটা সব ব্লাড ব্যাংকই করে, বুঝতে পেরেছেন? একা আমি নই, যত প্রাইভেট ব্লাড ব্যাংক আছে সবাই করে, কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। সেটা আপনি স্বাস্থ্য দপ্তরে গিয়ে জানুন। হ্যাঁ, সেটা তাহলে বলেছে, তাহলে আপনি ওখানে আমার এখানে কি করতে এসছেন? কোনো নোটিশ, কোনো চিঠি কিচ্ছু আসেনি, ক্যাম্প বন্ধ, এটা এইটুকুই জানি। সূত্রের খবর, প্লাজমা বিক্রি হয়েছে হায়দ্রাবাদ এবং মুম্বাইতে, লোহিত রক্তকণিকা বিক্রি হয়েছে বিহারের পাটনা, নওয়াদা, সিওয়ান, মুজফ্ফরপুর, বেগুসরাই, মতিহারি, উত্তরপ্রদেশের বারাণসী, বলরামপুর এবং ঝাড়খণ্ডের বেসরকারি ব্লাড ব্যাংকে। তো একটা বড় অংশ হচ্ছে প্লাজমাটা বিক্রির একটা সাংঘাতিক, এটা জাস্ট গত 3-4 বছর হয়েছে, আগে ছিল না টেকনোলজিটা, তারপরে অ্যাকচুয়ালি ব্যাঙের ছাতার মতো এগুলো এসেছে। দ্বিতীয়ত হচ্ছে বাকি যে পিআরবিসি বাড়তি যেটা হয়ে যাচ্ছে, সেটাকেও আমাদের সন্দেহ ছিল যে অন্য রাজ্যেও যেতে পারে, এবং সেইটা আমরা এখনও পুরোটা করতে পারিনি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি। আমাদের খুব ভালো টিম, 3-4 জন যারা অত্যন্ত
অল্প বয়স্ক কিন্তু কমিটি মেডিসিন এমডি বা অন্য উচ্চ শিক্ষিত এরা খুব নিখুঁতভাবে চুলচেরা বিচার করছে এবং আমরা বুঝতে পারছি যে প্রয়োজনীয় তুলনায় অনেক রক্ত সেটা বাইরে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের দাবি, রক্তের ব্লাড ট্রান্সফার বা একসঙ্গে বিপুল পরিমাণ রক্ত সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে এক রাজ্য থেকে অন্য রাজ্যে রক্ত এবং রক্তের উপাদান বাল্ক ট্রান্সফার করতে হলে নিয়ামক সংস্থা এসবিটিসি এবং এনবিটিসির অনুমতি নিতে হবে। এক্ষেত্রে যা মানা হয়নি বলেই দাবি স্বাস্থ্য ভবনের। বেআইনি রক্ত কারবারের সঙ্গে জড়িত ব্লাড ব্যাংকগুলির লাইসেন্স পাকাপাকিভাবে বাতিল করার সুপারিশ করে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়েছে তদন্ত কমিটি। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের দাবি, ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের কার্যালয়টি অবৈধভাবে তৈরি। জোড়া নোটিশের পরেও কেউ শুনানিতে হাজির না হওয়ায় করা হলো বুলডোজার অ্যাকশন। বিপদ তরণের দিনে এই বিপদের খাঁটিটাকে উপড়ে দেওয়া হবে। আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। শনিবারের বারবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে চলল বুলডোজার। তিনটি জেসিবি দিয়ে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের কার্যালয়ের এক একটি অংশ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অফিসটি বেআইনিভাবে তৈরি করা হয়। এ নিয়ে 15 জুলাই শুনানির জন্য জোড়া নোটিশ দেওয়া হলেও কেউ হাজির হননি বলে প্রশাসনের দাবি। যে এই হচ্ছে দুটি নোটিশ, দেখো, একটা হচ্ছে 30/6/2026, একটা হচ্ছে 7/7/2026। এবং সেই নোটিশে স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, যেটা নোটিশটা দেওয়া রয়েছে হিয়ারিং নোটিশ, এবং সেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, ডিরেক্টর লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেড, এবং ওনাকে উদ্দেশ্য করে এই নোটিশ এবং হিয়ারিং নোটিশ। এবং সেখানে বলা হচ্ছে এই ঠিকানার কথা উল্লেখ করে প্লট নাম্বার করে 509, 512 এই প্লট নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে বলা হচ্ছে যে 15/7/2026 দুপুর 2টোয় হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। এরপরই শনিবার বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার দিয়ে শুরু হয় অ্যাকশন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ কার্যালয় ডায়মন্ড হারবারে এই যে 5তলা কার্যালয় রয়েছে, সেই কার্যালয়তে সম্পূর্ণ বন্ধ অবস্থাতে ছিল কার্যালয় নির্বাচনে ফল ঘোষণার পর থেকে, এবং সেই কার্যালয় আজকে সকাল থেকে পুলিশের অ্যাকশন দেখতে পাই আমরা। এবং কিছুক্ষণ আগেও আমরা বলছিলাম যে বিষয়টা জেলা প্রশাসন জানাচ্ছিলেন, তাদের সিদ্ধান্তের কথা কিছুক্ষণের মধ্যে জানাবে। তারা জানিয়েছেন যে এই কার্যালয় যে নির্মাণ হয়েছিল সেই নির্মাণ বেআইনিভাবে হয়েছিল, কোনো রকমভাবে প্ল্যান ছিল না বলে প্রশাসনের দাবি। এখানে যে অবৈধভাবে যে বিল্ডিংটা লিপস অ্যান্ড বাউন্সের নামে করেছেন, কোনো কিছু পারমিশন নেই, যে অবৈধভাবে বিল্ডিং করেছেন, 5তলা বিল্ডিং লিপস অ্যান্ড বাউন্সের নামে যেটা ছিল সেইটাকে ভাঙার জন্য প্রশাসন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিস ভাঙা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। কেউ কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। স্থানীয়রা কয়েকজন, তারা হচ্ছেন একেবারে বিজেপি কর্মীরা, তারা হচ্ছে হাতুড়ি নিয়ে এসে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যালয় তারা ভাঙতে শুরু করেছে। মানুষকে যা জ্বালিয়েছে, মানুষের যা অত্যাচার করেছে সেই কাউকে আবার দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ল্যাপটপ বের করে আনতে। ল্যাপটপ আছে, এখানে আমাদের সন্দেহ আছে কিছু তথ্য থাকতে পারে, গরু পাচারে কিছু তথ্য থাকতে পারে বলে আমাদের সন্দেহ আছে, আমরা পুলিশের হাতেই তুলে দেবো না। অবৈধ এমপি অফিস, ও এখানটায় এই রাতারাতি একটা বেকারিকে পুড়িয়ে, সেই বেকারিটাকে পুড়িয়ে 4তলা অবৈধ বিল্ডিংটা করে, যার কোনো পারমিশন ছিল না, এবং ওই জমিটাকে না হয় লিপস অ্যান্ড বাউন্সের নামে, সেই জমিটাকে ইডি সিজ করে গেছে। আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল, এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে সেই কমপ্লেনের কপি জেলা প্রশাসন দিতে পারেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চলাকালীন এলাকার এক পঞ্চায়েত সদস্যকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পিছু ধাওয়া করে তাকে হঠানো হয়।
এর আগে বেআইনি নির্মাণের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ও আত্মীয় স্বজনকে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পাঠানো হয় 17টি নোটিশ। সম্পত্তির চরিত্র বদলের অভিযোগে কালীঘাট রোডের একটি সম্পত্তিতেও নোটিশ দেয় পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ। এবার সেই একই বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ কার্যালয়। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।